আলাইকুম বন্ধুরা, এক্সট্রা এডুকার ইউটিউব চ্যানেলের আজকের অনলাইন ক্লাসে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণীর পরিচিতি এই অধ্যায়ের প্রথম ভাগ হাইড্রা এর দ্বিতীয় লেকচারটা আমরা আজকে আলোচনা করব। পুরো লেকচার জুড়েই তোমাদের সাথে থাকবো আমি মানারান। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম টপিক। আজকের ক্লাসে প্রথমেই বলে নেই যে আজকের ক্লাসে আমরা জানবো হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ, গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ এবং এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে একটা অকোষীয় স্তর মেসোগ্লিয়া এই সম্পর্কে। তো প্রথমেই শুরু করা যাক। হাইড্রা কেমন হয় এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। আগের ক্লাসে আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এটা একটা হাইড্রা। এরকম একটা হাইড্রা। তো হাইড্রার বাইরের স্তরের যে কোষসমূহ, এই কোষসমূহ দুইটা স্তরে বিভক্ত, মানে দ্বি-স্তর বিশিষ্ট। আমরা আগেই বলেছিলাম যে হাইড্রা দ্বি-স্তরী প্রাণী, এর কোষসমূহের দুইটা স্তর দেখা যায়। ধরলাম এই দিক দিয়ে একটা স্তর আছে, বাইরের স্তর, এরকম করে লম্বা লম্বি বরাবর টোটালটা জুড়ে এই স্তর আছে। এই টোটাল হাইড্রাটারই দুইটা স্তর, এই দিকে একটা স্তর আছে ধরলাম, আবার এই দিক দিয়ে আরেকটা স্তর আছে। মানে হাইড্রার দেহটাই বা দেহের প্রাচীরটাই দ্বি-স্তর বিশিষ্ট হয়। এরকম বরাবর দুইটা করে করে স্তর আছে। তো এই যে বাইরের স্তরটা, এইটা হলো বাইরের স্তর, এইটা হলো ভেতরের স্তর। বাইরের স্তর এবং ভেতরের স্তর। বাইরের স্তরেও কিছু কিছু কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ, আবার ভেতরের স্তরেও বিভিন্ন ধরনের নানান রকম কোষ থাকে। তো বাইরের যে স্তরটা, এই স্তরটাকে বলা হয় এপিডার্মিস। আমরা গতদিনও কিছুটা বলেছিলাম যে বাইরের স্তরটাকে আমরা বলে থাকি এপিডার্মিস, আর ভেতরের যে স্তরটা ভেতরের দিকে থাকে দেহের, এই স্তরটাকে আমরা বলে থাকি এন্ডোডার্মিস। তো আমরা এখন পর্যায়ক্রমে এপিডার্মিসের কোষ এবং এন্ডোডার্মিস বা হাইড্রার ক্ষেত্রে বলা হয় গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিয়ে আলোচনা করব, মানে দেহের বাইরের স্তরের কোষ এবং ভেতরের স্তরের কোষ নিয়ে। তো এখন আমরা জানার জন্য এই চিত্রটাই একটু বড় করে আঁকবো। মানে এই জায়গাটা যদি আমরা একটু জুম করে বা বড় করে দেখি তাহলে কি রকম দেখতে পাবো, অনেকটা এই রকম। বাইরের স্তরটা এই দিক করে আমরা আঁকছি, এই বরাবর হলো বাইরের স্তরের কোষগুলো। এরকম পরপর পরপর কয়েকটা কোষ আছে, একটা দুইটা তিনটা, আরেকটা আঁকলাম চারটা, আরেকটা। তো এইরকম কিছু কোষ আছে। এটা হলো বাইরের স্তর, মানে এই স্তরটা আমরা আঁকছি। ভেতরের স্তরটা পরে আঁকবো এবং নিচের দিকে আঁকবো তাহলে, আর বাইরের স্তরটা উপরের দিকে আঁকলাম। মানে হাইড্রাটাকে আমরা এখন আড়াআড়ি ভাবে এঁকে দুইটা স্তরের কোষ দেবো, এদিকে একটা স্তর, এদিকে একটা স্তর। তো প্রথমে বাইরের স্তরটা বা এপিডার্মিসের কোষসমূহ আমরা দেখি। তো এপিডার্মিসের ক্ষেত্রে প্রথমে আমরা এই কয়েকটা কোষ এঁকেছি, বড় বড় কোষ। এই কোষগুলোর মধ্যে, মানে এই কোষগুলোর নাম আগেই বলে নেই, এই কোষগুলোর নাম হলো পেশী আবরণী কোষ। পেশী আবরণী কোষ, এই প্রত্যেকটাই পেশী আবরণী কোষ। একটা দুইটা তিনটা চারটা যেগুলো আঁকলাম, পেশী আবরণী কোষের মাঝ বরাবর থাকে নিউক্লিয়াস। এই পাশে নিউক্লিয়াস, এই প্রত্যেকটা এরকম করে আমরা নিউক্লিয়াস আঁকায় দিচ্ছি, প্রত্যেকটাই নিউক্লিয়াস আছে মাঝ বরাবর। আর কোষ, পেশী আবরণী কোষগুলোর বৈশিষ্ট্য দেখো, ঊর্ধ্বমুখী বা উপরের মুখে চওড়া আর নিম্নমুখী ভাবে চ্যাপ্টা বা নিচের দিকটা চ্যাপ্টা, উপরের দিকে চওড়া, নিচের দিকটা চ্যাপ্টা, এইরকম ফর্ম। পেশী আবরণী কোষগুলোর বাইরের দিকে কিছু গোলাকার মিউকাস বস্তু বা মিউকাস দানা দেখা যায়। এইগুলোর নাম হলো মিউকাস বস্তু বা মিউকাস দানা। এই যে গোল জিনিসগুলো আছে, এটার নাম হলো মিউকাস দানা বা মিউকাস বস্তু। এই মিউকাস বস্তু বা মিউকাস দানাগুলো কিউটিকল নামে একটা পদার্থ গঠন করে, যেটা পিচ্ছিল পদার্থ। এই বাইরের দিকে আছে কিউটিকল, এই যে যেগুলো আমি এখন আঁকছি সেগুলো হলো কিউটিকল, এগুলোর নাম কিউটিকল। তাইলে আমরা দেখতে পেলাম পেশী আবরণী কোষের উপরের দিকে থাকে মিউকাস, আর মিউকাস থেকে ক্ষরণ হয় কিউটিকল নামের একটা পিচ্ছিল পদার্থ। এই পদার্থ, তো বন্ধুরা, পেশী আবরণী কোষে কিছু তন্তু দেখা যায়। এই যে এইরকম কিছু তন্তু, এই তন্তুগুলো
মায়োনিন নামে এক ধরনের পদার্থ দিয়ে নির্মিত, মায়োনিন তন্তু। প্রত্যেকটা পেশি আবরণী কোষেই থাকে এইরকম, এর নাম হলো মায়োনিন। এটাই মোটামুটি পেশি আবরণী কোষের গঠন। এখন পেশি আবরণী কোষের কাজ যদি আমরা দেখতে যাই, এর নামের মধ্যেই কাজ লুকায়িত আছে। অর্থাৎ এই যে পেশি, তার মানে বোঝা যাচ্ছে পেশি আবরণী কোষগুলোর প্রধান কাজ হলো পেশির মতো কাজ করা। আর যেহেতু আবরণী কোষ, এটা আরেকটা নাম, আবরণী কোষ থেকে বোঝা যাচ্ছে যে এই কোষগুলোর কাজ হলো দেহের আবরণ সৃষ্টি করা। এছাড়া আরো কিছু কাজ আছে পেশি আবরণী কোষের, যেমন আমরা একটু আগে বলেছি যে মিউকাস বস্তু থাকে যা কিউটিকল ক্ষরণ করে। কিউটিকলটা দেহকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। আর এতে যেহেতু মায়োনিন নির্মিত কিছু পেশি তন্তু থাকে, এই পেশি তন্তুগুলো যখন সংকুচিত হয় তখন কোষের সাইজটা দেখো কমে যায়। মানে এই কোষের সাইজগুলো যদি কমে যায় তাহলে হাইড্রার দেহটা সংকুচিত হয়। তাই এই মায়োনিন তন্তুগুলো বা পেশি প্রবর্ধকগুলো এইগুলো সংকোচনের মাধ্যমে দেহকে সংকুচিত করে বাঁকিয়ে ফেলতে পারে। এটা পেশি আবরণী কোষের আর একটা কাজ। এখন আমরা যদি অন্য কোষ দেখি, আর যে কোষ থাকে, পেশি আবরণী কোষটা আমাদের আলোচনা শেষ। পেশি আবরণী কোষের পরে আমরা যে কোষটা দেখতে পারি সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। এই যে পেশি আবরণী কোষগুলোর নিচের দিকটায় সরু হয়ে যাওয়ার কারণে যে ফাঁকটা হয়, এই ফাঁকটাতে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। কোষগুলো সাধারণত গোলাকার, কখনো কখনো ডিম্বাকারও হতে পারে। এগুলো হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষগুলো হলো হাইড্রার দেহের সংরক্ষিত কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষগুলোর মেইন কাজ হলো যখন যে কোষে পরিণত হওয়া দরকার সেই কোষেই পরিণত হতে পারে। মানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো যে কোনো রকম কোষে পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখে। হাইড্রার দেহে যদি কোনো রকম কোষের অভাব দেখা যায় বা কোনো কোষ মারা যায়, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষটাই সেই কোষে রূপান্তরিত হয়ে হাইড্রার ক্ষত স্থানটা পূরণ করে। তো বন্ধুরা, এবার আমরা জানবো হাইড্রার দেহের আরেকটা কোষ সম্পর্কে, সেটা হলো সংবেদী কোষ। সংবেদী নামটা থেকে বোঝা যাচ্ছে, সংবেদী শব্দটা এসেছে সংবাদ শব্দ থেকে। আর সংবেদী কোষ হলো সেই কোষ যারা সংবাদ বহন করে বা পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা বা সিগন্যাল বহন করে। সংবেদী কোষগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকেই থাকে, এই রকম ভাবে থাকে সংবেদী কোষ। আর সংবাদ বহন করা বা সংবাদ গ্রহণ করার জন্য, আমরা জানি সিগন্যাল গ্রহণ করার জন্য অনেক সময় টিভি বা রেডিওর অ্যান্টেনা থাকে, সেরকম সংবেদী কোষগুলোতেও অ্যান্টেনার মতো কিছু রোম থাকে। এই রোমগুলোর নাম হলো সংবেদী রোম। সংবেদী রোম, এই রোমগুলোই অ্যান্টেনার মতো বাইরে থেকে বিভিন্ন সিগন্যাল বা উদ্দীপনা গ্রহণ করে থাকে। এখন উদ্দীপনা গ্রহণ করলেই তো হবে না, সেই উদ্দীপনাটা আমাদের ব্রেনে পাঠাতে হবে। অর্থাৎ হাইড্রার ক্ষেত্রে বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে সেটা হাইড্রার ব্রেনে বা স্নায়ুতন্ত্রে পাঠানো প্রয়োজন। এই পাঠানোর কাজটা যে কোষ করবে সেই কোষটার নাম হলো স্নায়ু কোষ। স্নায়ু কোষগুলো এই এপিডার্মিসের নিচের স্তরে, মানে এই ক্ষেত্রে এপিডার্মিস এর এই ভেতরের দিকে আর গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিকে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানটাতে স্নায়ু কোষগুলো অবস্থান করে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। তো এই দিকে যদি আমরা এপিডার্মিস দেখাই, এইদিকে গ্যাস্ট্রোডার্মিস দেখাবো একটু পরে, তাহলে মাঝখান বরাবর থাকবে স্নায়ু কোষ। অর্থাৎ স্নায়ু কোষগুলো এই জায়গা বরাবর এইরকম থাকে। এরকম ধরো কিছু স্নায়ু কোষ, এইরকম স্নায়ু কোষ আছে। এই স্নায়ু কোষগুলোর সাথে এই সংবেদী রোম কোষগুলো যুক্ত হয়। মানে সংবেদী রোম কোষগুলো বাইরে থেকে উদ্দীপনা বহন করে নিয়ে এসে সেই উদ্দীপনাটা স্নায়ু কোষের মাধ্যমে আমাদের ব্রেনে বা মস্তিষ্কে পাঠায় দেয়। মানে হাইড্রার মস্তিষ্কে পাঠায় দেয়, এক্ষেত্রে যেহেতু হাইড্রা করছি। তো এই স্নায়ু কোষগুলো আবার একটা আরেকটার সঙ্গে মিলে অনেক দেখো জালের মতো গঠন সৃষ্টি করে, এইটাকে বলা হয় স্নায়ু জালিকা। স্নায়ু কোষের পরে আমরা যে কোষটা দেখতে পারি সেটা হলো হাইড্রার দেহের জনন কোষ। হাইড্রার দেহের জনন কোষও দুই রকম, একটা হলো পুংজনন কোষ যেটাকে বলা হয় শুক্রাণু, আর যেটা স্ত্রী জনন কোষ সেটাকে বলা হয় ডিম্বাণু।
তো হাইড্রার দেহের জনন কোষ সম্পর্কে এবং জনন কোষ কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে মিলিত হয় এই সম্পর্কে এবং হাইড্রার যে পরিস্ফুটন সম্পর্কে সেইটা এর পরের লেকচারে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপাতত এটুকুই থাক। আর এবার আমরা দেখে নেব হাইড্রার দেহের আরো একটি কোষ, বিশেষ ধরনের কোষ সম্পর্কে। এই কোষটার নাম হলো নিডোসাইট। নিডোসাইট কোষগুলো এই ফাঁকে ফাঁকে অবস্থান করে, পেশি আবরণ কোষের ফাঁকে ফাঁকে। নিডোসাইট কোষগুলো অনেকটা এরকম। নিডোসাইট কোষ সম্পর্কেও বিস্তারিত আলোচনা এর পরের লেকচারে আছে ইনশাআল্লাহ, তাই এক্ষেত্রে আর বিস্তারিত আলোচনা করছি না, শুধু দেখাচ্ছি যে নিডোসাইট। তো নিডোসাইট কোষগুলোর কাজও তখন তোমরা বিস্তারিত জানতে পারবে। তারপরে এখন সংক্ষেপে বলে রাখি যে হাইড্রার দেহের আত্মরক্ষামূলক কাজ করে থাকে নিডোসাইট কোষগুলো। নিডোসাইটের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে এবং নিডোসাইটের একটা সূত্রক থাকে, সূত্রকের সাথে কাঁটা থাকে যেটা দিয়ে সে শিকার ধরতে পারে। তো এই শিকার ধরা, আত্মরক্ষা করা, এই কাজগুলো এই নিডোসাইট কোষের কাজ। তো এই দিয়ে মোটামুটি আমাদের বাইরের স্তরটা শেষ হলো। এছাড়া আরেকটা বিশেষ ধরনের কোষ থাকে গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষগুলো বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, অর্থাৎ মানব দেহের যেরকম গ্রন্থি সেরকমই গ্রন্থি কোষ। তো এবার আমরা সরাসরি চলে যাব গ্যাস্ট্রোডার্মিসের কোষে বা ভেতরের স্তরের কোষ। তো আমরা ইতিমধ্যেই বাইরের স্তরটা আলোচনা করে ফেলেছি, এইটুক আলোচনা করা শেষ। এখন এই পেছনের স্তরটা বা গ্যাস্ট্রোডার্মিস স্তরটা আলোচনা করবো, যেটা হাইড্রার দেহের ভেতরের দিকে থাকে। তো গ্যাস্ট্রোডার্মিসটা তাহলে এই বরাবর দিব আমরা। গ্যাস্ট্রোডার্মিসে কোষগুলো অনেকটা এইরকম। আমি একবারে আঁকায় নিচ্ছি, পরে একসঙ্গে তাহলে বোঝানো সুবিধা হবে। এবার গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর আমরা যদি ভেতরের দিকে দেখি, এইগুলো ধরলাম গ্যাস্ট্রোডার্মিসের এই কয়েকটা কোষ আছে, এইদিকে আরো ইচ্ছা করলে কোষ দিতে পারো তোমরা। তো গ্যাস্ট্রোডার্মিসের এই কোষগুলো সবগুলোই কোষ। এই কোষগুলোর নাম হলো পেশি আবরণী কোষ। আমরা একটু আগে দেখলাম যে এপিডার্মিসেও পেশি আবরণী কোষ থাকে, এক্ষেত্রে গ্যাস্ট্রোডার্মিসও পেশি আবরণী কোষ আছে। তো এই পেশি আবরণী কোষগুলো এপিডার্মিসের কোষের চেয়ে কিছুটা আলাদা। এই পেশি আবরণী কোষগুলো দেখো দুই ধরনের। এপিডার্মিসের কোষগুলো যেরকম সবগুলো একই রকম, উপরের দিকটা চওড়া, নিচের দিকটা চাপা, কিন্তু এই ক্ষেত্রে দেখো দুইটা আকৃতির আছে। কোনোটা এইরকম আকৃতির, এইরকম আকৃতির, আবার কোনোটা এরকম সুতার মতো কিছু নির্গত হয়েছে এরকম আকৃতির। তাইলে বোঝা গেল গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষগুলো এটা দুই ধরনের হয়ে থাকে। গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষটা দুই ধরনের হয়। এক নম্বরে হলো ক্ষণপদীয় কোষ, ক্ষণপদীয় কোষ, আর দুই নম্বরে ফ্লাজেলীয় কোষ। তো ক্ষণপদীয় আর ফ্লাজেলীয় কোষ, এই যে এই এরকম আঙ্গুলের মতো যে অভিক্ষেপগুলো দেখছো যে কোষের সাথে, এইটার সাথে দেখো আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, এই ক্ষেত্রেও আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আছে, এই ক্ষেত্রেও আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে। এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্ষণপদ। তো এই কোষগুলো ক্ষণপদ সৃষ্টি করে, তাই এইগুলোকে বলা হয় ক্ষণপদীয় কোষ। এইটা ক্ষণপদীয় কোষ। তো আর একই সাথে বলে রাখি যে সুতার মতো জিনিসগুলো দেখছো, এই সুতার মতো জিনিসগুলোর নাম হলো ফ্লাজেলা, অর্থাৎ সুতা। তো এই ফ্লাজেলা যে কোষগুলোতে থাকবে, এই কোষটা দেখো ফ্লাজেলা আছে, এই কোষগুলোকে বলা হয় ফ্লাজেলীয় কোষ। তো এই দুই ধরনের কোষেরই কাজ কি? ক্ষণপদীয় কোষের কাজ খাদ্য ভক্ষণ করা। ধরো বাইরে থেকে যদি কোনো খাবার আসে, হাইড্রার সাধারণত এই জায়গাটায় মুখ থাকে, মুখ দিয়ে কোনো একটা খাবার হয়তো ভিতরে ঢুকে এই বরাবর আসে, এই দিকে এসে যখন এই, আমরা তো এখন গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আলোচনা করছি, এই জায়গাটায় থাকে হলো গ্যাস্ট্রোডার্মিস। তো কোনো খাবার এসে গ্যাস্ট্রোডার্মিসের সাথে যখনই আসে, কোনো একটা খাবার ধরো গ্যাস্ট্রোডার্মিসের সাথে এসে এই জায়গাটায় আছে একটা খাবার, তো এই খাবারটাকে এই ক্ষণপদটা
এর চারদিক দিয়ে ঘিরে ফেলে, ক্ষণপথটা প্রসারিত হয়ে ধীরে ধীরে এর চারদিকে চলে আসে, এটা আরো একটু প্রসারিত হয়, এটা আরো একটু প্রসারিত হয়, এটা আরো প্রসারিত হয়, এরকম করে একসময় খাবারটাকে এর ভিতরে ঢুকায় ফেলে। তখন খাবারটা এর ভিতরে দেখো চলে গেছে, কোষের ভিতরে খাবারটা চলে গেছে, আর একটা গহ্বর তৈরি হয়েছে। এই গহ্বরটার নাম হলো খাদ্য গহ্বর, অর্থাৎ খাবারটা ক্ষণপদীয় কোষের ভিতরে ঢুকে গিয়ে খাদ্য গহ্বর সৃষ্টি করে। আর এই ফ্লাজেলীয় কোষগুলোর যে ফ্লাজেলা, এই দিক দিয়ে তার মানে ফ্লাজেলা থাকে, তো এই ফ্লাজেলা গুলো যখন আন্দোলিত হয় সুতার মতো নড়তে থাকে, নড়ে নড়ে খাদ্য বস্তুকে ভেঙে দেয় বা ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে দেয় যাতে পরিপাক করতে সুবিধা হয়। তাহলে একটা খাদ্য বস্তুকে গ্রহণ করার কাজ করে আর একটা খাদ্য বস্তুকে ভাঙার কাজ করে, তো দুইটাই পরিপাক সংক্রান্ত কাজ করে বা পুষ্টি সংক্রান্ত কাজ করে। তো এই জন্যে এই গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষগুলো, এর আরেকটা নাম বলা হয় পুষ্টি কোষ। তো বন্ধুরা, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ বলা শেষ। এবার আমরা আলোচনা করব গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ নিয়ে। তো আমরা আগেই বলেছি গ্রন্থি কোষ হলো সেই সকল কোষ যারা কিছু ক্ষরণ করে। এক নম্বরে কি ক্ষরণ করে? দুই ধরনের কোষ আছে, একটা হলো মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষ, আর আরেকটা যে ধরনের কোষ আছে সেটা হলো এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষ। তো মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষগুলো মিউকাস ক্ষরণ করে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষগুলো এনজাইম ক্ষরণ করে। তো মিউকাস হলো একটা পিচ্ছিল পদার্থ, একদম মানে পিচ্ছিল, সোজা কথা কোনো কিছুকে পিচ্ছিল করতে ব্যবহৃত হয়। আমরা এই ক্ষেত্রেও দেখেছি যে মিউকাস গুলো কিউটিকল নামক পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। তো মিউকাস হলো পিচ্ছিল জিনিস। আর এনজাইম কি সেটা আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই, আমরা সবাই জানি যে কোনো কিছু কোনো বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। বা খাদ্য পরিপাকের ক্ষেত্রে বিভিন্ন এনজাইম আছে, আমরা জানি, যেরকম আমিষ পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম, এরকম। তো মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল করার দরকার আছে কোন জায়গাটায়? হাইড্রা যখন খাবার গিলবে সেই সময়টায়। তো যখনই খাবার গিলবে, আমাদের যেরকম লালা খাবারকে পিচ্ছিল করে, হাইড্রার দেহে খাবারকে পিচ্ছিল করার কাজ করবে হলো এই মিউকাস। তাহলে মিউকাসটা হাইড্রার দেহের যে জায়গা দিয়ে খাবার গ্রহণ করবে সেই জায়গাটায় বেশি থাকে, অর্থাৎ মিউকাস ক্ষরণকারী কোষটা থাকে হাইড্রার দেহের হাইপোস্ট্রম অঞ্চলে, যে জায়গা দিয়ে খাবার গ্রহণ করে যাতে খাবারকে পিচ্ছিল করতে পারে। আর এই হাইপোস্ট্রম অঞ্চল ব্যতীত অন্যান্য যে সকল জায়গা আছে সেই সকল জায়গায় থাকে এই এনজাইম ক্ষরণকারী কোষগুলো। তো এই মোটামুটি আমাদের গ্রন্থি কোষ। একইভাবে আর যেসব কোষ থাকে সেগুলো মেইনলি এপিডার্মিসে এবং গ্যাস্ট্রোডার্মিসে একই কোষ। এই ক্ষেত্রে সবগুলো কোষে কিন্তু নিউক্লিয়াস আছে। আমি বোঝানোর সুবিধার্থে প্রথমে তোমাদেরকে নিউক্লিয়াস আঁকাই নাই, তো নিউক্লিয়াস আঁকিয়ে নিবে। আর এরপরে একই রকম কোষ আছে যেমন সংবেদী কোষ। সংবেদী কোষগুলো এই দিক থেকে দেখো, সংবেদী রোমের মাধ্যমে সংবাদ গ্রহণ করে এই উদ্দীপনাটা আবার এই স্নায়ু কোষের কাছে হস্তান্তর করে, যাতে স্নায়ু কোষগুলো আমাদের হাইড্রার ব্রেনে বা হাইড্রার স্নায়ুতন্ত্রে সেই সংবাদটা বা সিগন্যালটা পরিবহন করে নিয়ে চলে যায়। আর সংবেদী কোষগুলো কোথায় বেশি দেখা যাবে? সাধারণত আমরা হাত দিয়ে কোনো কিছু ধরি বা হাত দিয়ে নাড়ি, আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করি, মানুষ হাত দিয়ে কোনো কিছু ধরে বা পা দিয়ে কোনো কিছু ধরে বা উদ্দীপনা গ্রহণ করে, তাহলে এই জায়গাগুলোতে উদ্দীপনা গ্রহণ করার জন্য সংবেদী কোষ বেশি থাকা দরকার। তো হাইড্রার ক্ষেত্রে যদি হাত পায়ের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে কোর্সিকা আর পদতল, এরা হলো হাইড্রার হাত পায়ের মতো কাজ করে। তাহলে সংবেদী কোষগুলো হাইড্রার কোর্সিকা এবং পদতলে বেশি থাকা জরুরি। এজন্য হাইড্রার কোর্সিকা এবং পদতলে সংবেদী কোষ সবচেয়ে বেশি থাকে, অন্যান্য জায়গায় কম থাকে। তো এই মোটামুটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ। তো এপিডার্মিসের কোষগুলো আমরা দেখেছি, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো আমরা দেখে ফেললাম। তো এই মাঝ বরাবর দেখো একটা স্তর আছে, এই স্তরটায় কোনো আলাদা কোষ নাই, কিছু স্নায়ু কোষ থাকে। এই স্তরটাকে বলা হয় মেসোগ্লিয়া। এই জায়গাটুকু হলো তার মানে মেসোগ্লিয়া, এর যেটা এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে। তো এই মেসোগ্লিয়া স্তরটা খুবই পাতলা, 0.1 মাইক্রোমিটার এটা পুরু। আর মেসোগ্লিয়া স্তরটা দেখো কোর্সিকা নিজেই খুবই চ্যাপ্টা বা সংকীর্ণ জায়গা। তো এই জায়গাটায় কোষগুলো পুরুত্ব হয় খুবই কম, তাই মেসোগ্লিয়ার পুরুত্ব অনেক কম। কিন্তু এর অন্যান্য দেহের অন্যান্য জায়গায় এই
মেসোগ্লিয়া স্তরটা বেশি পুরু হয়, কারণ কোষ স্তরটা এই জায়গায় বেশি পুরু। তো এই জন্য কোষিকায় মেসোগ্লিয়া স্তরটা সবচেয়ে পাতলা হয়, আর দেহের অন্যান্য জায়গায় মেসোগ্লিয়া স্তরটা অনেক একটু অপেক্ষাকৃত পুরু হয়। আর মেসোগ্লিয়ায় বিভিন্ন তন্তু বহন করে। এই যে আমরা একটু আগে তন্তু দেখিয়েছি, এই তন্তুগুলো মায়োফাইব্রিল তন্তুগুলো এইগুলো সব মেসোগ্লিয়ায় ভাসমান থাকে। তো এই তন্তুগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রা দেহকে সংকুচিত এবং প্রসারিত করতে পারে। তো এই মায়োফাইব্রিল ধারণ করা মেসোগ্লিয়ার আরেকটা কাজ। তো বন্ধুরা, এই আমাদের দুইটা স্তর, এপিডার্মিস স্তরটা এবং গ্যাস্ট্রোডার্মিস স্তরটা, এবং এদের মাঝখানে যেটা থাকে মেসোগ্লিয়া, এই সম্পর্কে জানা হলো। এখন আসি আমরা সিলেন্টেরন এই সম্পর্কে। সিলেন্টেরনটা কি? হাইড্রার দেহের ভেতরের যে গহ্বরটা, এই গহ্বরটাই হলো সিলেন্টেরন। মানে এই যে টোটাল ফাঁকা জায়গাটা, এই টোটাল ফাঁকা জায়গাটাই হলো হাইড্রার সিলেন্টেরন, অর্থাৎ হাইড্রার গহ্বর। এই সিলেন্টেরনের আরেকটা নাম বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো বন্ধুরা, আমরা আজকের লেকচারে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ, গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ, সিলেন্টেরন এবং মেসোগ্লিয়া সম্পর্কে জানলাম। তো তোমরা যদি এই লেকচার থেকে উপকৃত হও, তাহলে তোমাদের সহপাঠীরা যারা পরিচিত আছে তাদের কাছেও এটা শেয়ার করে দাও, যাতে তারাও এই লেকচার থেকে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।